রবি ঠাকুরের মাটি, শিল্প, সঙ্গীত আর প্রকৃতির মেলবন্ধনে এক অনন্য ভূমি এই বোলপুর শান্তিনিকেতন। এইখানে সকাল শুরু হয় রবীন্দ্রসঙ্গীতের সুরে, আর বিকেল গধূলি মিশে যায় লাল মাটির পথে। এই শহর শুধু একটা জায়গা নয়, একটা অনুভব। কঙ্কালীতলার স্নিগ্ধ শান্ত পরিবেশ, কোপায়ের প্রতিটা বাঁক, এইখানে প্রতিটা গাছ এবং হাওয়ায় ভরে থাকে বাউল গানের সুর, যেন প্রকৃতি নিজেই এখানে কবিতার ছন্দে কথা বলে। আজ আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে এক শান্ত সফরে, এক উইকেন্ড ট্রিপে। গাড়িতে চেপে বোলপুরের পথে। রাস্তার দুই ধারে সবুজের সমারোহ, খোলা নীল আকাশ, হাওয়ায় গ্রামের গন্ধ, আর প্লেলিস্টে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে এগিয়ে চললাম আজকের গন্তব্য রবি ঠাকুরের স্বপ্নের ভূমি শান্তিনিকেতন, যেখানে আজও বেঁচে আছে রবি ঠাকুরের স্বপ্নের ছোঁয়া। গুড মর্নিং এভরিওয়ান, আমি মৌমিতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আজকে আমরা আবার যাচ্ছি একটা উইকেন্ড ট্রিপে, বাঙালির অন্যতম একটা প্রিয় জায়গা বোলপুর শান্তিনিকেতন। তো চলুন আমাদের ট্রিপটা আজকে শুরু করি। সমস্ত রোড ট্রিপের মতো এই রোড ট্রিপেও থাকবে রোডের কমপ্লিট ডিটেলস। আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর যদি কেউ চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ এতে আমরা অনেকটা ইনফো পাই। আর যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদের রিপ্লাই করার। রাজীব অলরেডি গাড়ির কাছে চলে গেছে, তো চলুন এবারে একবারে ডাইরেক্ট গাড়িতে গিয়ে কথা হচ্ছে। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন আর সবার পুজো খুব ভালো কাটলো। আর আজকে আমরা আবার একটা নতুন ট্রিপে বেরিয়ে পড়েছি। মৌ তো বললো আজকে আমরা যাচ্ছি সবার পছন্দের বোলপুর শান্তিনিকেতন। আর আজকে আমাদের সাথে যাচ্ছে আমাদের বাড়ির খুদে সদস্য আমাদের পুচকু পেছন থেকে। তো চলুন রাস্তায় যেতে যেতে কথা হবে। আমাদের বাড়ি কাঁচরাপাড়া থেকে মেমারি পান্ডুয়া হয়েও NH-19 ধরা যায়, তবে আজকে আমরা যাচ্ছি রাজচন্দ্রপুর হয়ে আর ডানকুনি টোল প্লাজা পেরিয়ে NH-19 ধরবো। তো যে রুট দিয়ে আজকে আমরা যাব সেটা হচ্ছে ডানকুনি, শক্তিগড় হয়ে, বর্ধমান হয়ে, ঘুষকরা হয়ে, ভেদিয়া হয়ে বোলপুর ঢুকবো। তো চলুন রাস্তায় কেমন কি থাকে না থাকে সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন ক্রস করছি নিবেদিতা সেতু, আর আমার নিচ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা, আর আমার ডান দিকে রয়েছে মা দক্ষিণেশ্বরের কালী মন্দির। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে। আমরা এখন চলে এসেছি আমাদের জার্নির ফার্স্ট টোল প্লাজা, রাজচন্দ্রপুর টোল প্লাজা। আর কোন টোলে কত চার্জ কাটছে সেগুলো সব স্ক্রিনে দেওয়া থাকবে। যদিও আমাদের এখন সবটাই অ্যানুয়াল পাস থেকেই কাটছে, তবুও কোন টোলে কত চার্জ আমরা মেনশন করে দেবো। রাজচন্দ্রপুর টোল প্লাজা ক্রস করার ঠিক পরেই একটা ডাইভারশন আসবে, ওই ডাইভারশনটা একটু খেয়াল রাখবেন। এখান থেকে বাঁ দিকে চলে গেলে চলে যায় হচ্ছে কোলাঘাট, খড়গপুর ওই দিকটা। আমরা দীঘা বা পুরী, উড়িষ্যা ওইসব দিকে যাওয়ার জন্য বাঁ দিকে যাই। আর আজকে আমরা যাব ডান দিকটাতে। ডান দিকটা হচ্ছে NH-19 ধরবে, বর্ধমান আসানসোল যাওয়ার জন্য এই দিকটা যেতে হয়। এটা দিল্লি রোডটা ধরা NH-19। তো আমরা এখন ডান দিকে চলে যাব এই ডাইভারশনটা।
এইদিকে রাস্তার কন্ডিশন কিন্তু দারুণ, সব ফ্লাইওভার চালু, আর একদম রাস্তায় কোনো জ্যাম নেই, কিছু নেই। আমরা দারুণভাবে রাস্তায় এগিয়ে যাচ্ছি, কোনো গাড়ি নেই, দেখতে পাচ্ছেন। রোড কন্ডিশন খুব ভালো। আর আমরা চলে আসলাম দেখতে দেখতে ডানকুনি টোল প্লাজা, ওই যে সামনে দেখা যাচ্ছে। আজকের দ্বিতীয় টোল প্লাজাতে চলে এসেছি, ডানকুনি টোল প্লাজা। এখানে কিন্তু লরির বেশ লম্বা লাইন আছে। চলো, হয়ে গেছে, বেশিক্ষণ কিন্তু ওয়েট করতে হয়নি। আমরা আজকে গাড়িতে করে বোলপুর যাচ্ছি, কিন্তু বোলপুর যাওয়ার জন্য কিন্তু প্রচুর ট্রেনের অপশান আছে। সকালে, বিকেলে, রাতে প্রচুর ট্রেনের অপশান আছে। তো কিছু কিছু ট্রেনের অপশান আমরা দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডানকুনি মোড় নিয়ে অনেক শুনেছিলাম, এখানে নাকি প্রচণ্ড জ্যাম হয়, ডানকুনি মোড় নাকি বিভীষিকা। তো আজকে কিন্তু কিছুই ফিল হলো না। মেবি ফ্লাইওভারগুলো খুলে গেছে বলে একদমই জ্যাম নেই, রাস্তার কন্ডিশন খুবই ভালো। তো ডানকুনি ফ্লাইওভার অবধি আসতে 5 মিনিট লেগেছে। তো কোনো এখন আর সেই আগের মতন জ্যাম তো নেই। হতে পারে সকাল বলে, কেউ যদি বেলার দিকে এসে জ্যাম পান তাহলে জানাবেন একটু অবশ্যই। তো চলুন আবার আস্তে আস্তে সামনে এগোই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই রাস্তার রোড কন্ডিশন কিন্তু দারুণ, আর রাস্তায় প্রচুর পেট্রোল পাম্পের অপশান আছে, আর 1-2টো খাবারেরও দোকান রয়েছে দেখতে পেলাম। ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়। এই জায়গাতে একটা ডাইভারশন পড়ে, যেটা বাঁ দিকে চলে যাচ্ছে সিঙ্গুরের দিকে, আর ডান দিকটা বর্ধমানের দিকে। তাই এই জায়গাটাও একটু অ্যালার্ট থাকতে হবে। যদিও একটা বিশাল বড় করে বোর্ড দেওয়া আছে রাস্তার মধ্যে, ওটা দেখলেই বোঝা যাচ্ছে। আর খানিকক্ষণের মধ্যেই আমরা NH-19 ধরে নেব, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আজকের জার্নির প্রথম 75 কিলোমিটার চালানো হয়ে গেল, আর অ্যাভারেজ পাচ্ছি 21.5। রাস্তা এত সুন্দর করে দিয়েছে সেজন্য, অবশ্যই এসি চালিয়ে কিন্তু। তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না। লরি কিন্তু ভালোই আছে, তাই না? হ্যাঁ, লরি আছে। রাস্তা এত ভালো, 6 লেন বলে বোঝা যাচ্ছে না, এদিক ওদিক করে চলে যেতে পারছি। তবে ভালোই প্রেসার আছে লরি। সকালবেলা তো এই টাইমে একটু থাকবেও। হ্যাঁ, এই রাস্তাটায় সারাদিনই লরি চলে। আমার বাদিকে রয়েছে হাইওয়ে মির্চি, আর এটা কিন্তু এখানকার বেশ ফেমাস একটা রেস্টুরেন্ট। এখানেও পরপর রেস্টুরেন্ট রয়েছে, ফুড এক্সপ্রেস, পাশে রয়েছে KFC। ঘড়িতে বাজে এখন 6:45। এই জিওর পেট্রোল পাম্পের আগে একটা চায়ের দোকান আছে, তো অনেকক্ষণ ধরে খুব চা খেতে ইচ্ছা করছে, তো একটু নামলাম, একটু চা খাই, খেয়ে তারপর আবার বেরোবো। একটু চা ব্রেক নিয়ে আমরা আবার শুরু করলাম, এবার যাচ্ছি পালশিটের দিকে।
আজকে জার্নির ফার্স্ট 100 কিলোমিটার হয়ে গেল, আর অ্যাভারেজ দিচ্ছে 21.3। আর রাস্তা এখানে দুর্দান্ত, এখনও পালসি টোল প্লাজা পৌঁছায়নি, তার আগেই রাস্তা অসাধারণ। রাস্তা সত্যিই খুব সুন্দর, আর জ্যামও কিন্তু সেইভাবে পাইনি। মোটামুটি একটু লরির প্রেশার রয়েছে, যেটা সকালে থাকে, তো আগে গিয়ে বোঝা যাবে যে কি কন্ডিশন জ্যাম আদৌ থাকে কিনা। 6 লেন রাস্তা, একবার দেখুন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক। আমরা আজকে আমাদের জার্নির 3rd টোল প্লাজাতে চলে এসেছি, পালশির টোল প্লাজা। এখানটাও পুরো একদমই খালি আছে। যা বেরিয়ে যেতে বলছে। কিছু একটা প্রবলেম হয়েছে মনে হয়, গাড়ি ব্যাক করছি। আমাদেরকেও বেরিয়ে যেতে বললো ব্যাক করে, আমরা বেরিয়ে যাচ্ছি এখন। বেরিয়ে বাঁ দিকেরটাই নিয়ে নাও। আমরা ওই লেন চেঞ্জ করে বাদিকের লেনটায় আসলাম। পুচকু মিয়মোরের গাড়ি যাচ্ছে, কিছু কিনে নেব? চলো, হয়ে গেছে। পালসি টোল প্লাজার পরে রাস্তার কন্ডিশন কিন্তু আরও ভালো হয়ে গেল, দারুণ রাস্তার কন্ডিশন। প্যাচ একটু আগের রাস্তায় তবু একটু সামান্য প্যাচ ওয়ার্ক ছিল, এখানে সেটাও নেই, দারুণ রাস্তার কন্ডিশন। আর এখানে রাস্তার মাঝখানে খুব সুন্দর গাছ লাগানো, ভালো লাগছে, বেশ মেনটেন করা একদম। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়। আমরা দেখতে দেখতে এখন ল্যাংচার শহরে চলে এসেছি, অর্থাৎ শক্তিগড়ে। দুদিকে পুরো সারি সারি ল্যাংচার দোকান রয়েছে। এই শক্তিগড়ের এখানে যে ফ্লাইওভারটা রয়েছে ওটার কাজ চলছে, সেই জন্য এই শক্তিগড়ের এখানে একটু ডাইভারশন রয়েছে, কিন্তু জ্যাম ট্যাম সেরকম নেই, পরপর যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। এই সিনক্লেয়ার হোটেলটা খেয়াল রাখবেন, এখান থেকে আমাদের বাঁদিকে সার্ভিস লেন ধরতে হবে, NH-19 ছেড়ে সার্ভিস লেনে ঢুকতে হবে। এখান থেকে আমরা বর্ধমানের দিকে এগিয়ে যাব, মানে বর্ধমান সিটির দিকে, নবাবহাট মোড়ের দিকে। এই রেনেসা সোসাইটির পাশ দিয়ে আমাদেরকে নবাবহাট মোড়ের দিকে যেতে হবে। এই ওপর থেকে ফ্লাইওভার চলে গেছে, তার নিচ দিয়ে আমাদের ওই পাশটা যেতে হবে, এইখানটা একটু খেয়াল রাখবে। এখান থেকে রাইট টার্ন নেব, আবার একবার রাইট টার্ন নিয়ে এই মোড়টাই হচ্ছে নবাবহাট মোড়, এইখান থেকে লেফটে আমরা ঢুকে যাব। এইখান থেকে আমরা বাঁ দিকে নিয়ে নেব। এই যে সামনেই একটা বড় বোর্ড আছে, মোরগ্রাম, রামপুরহাট, কাটোয়া, ঘুসকোড়া সব এই দিকে। বোলপুর এখান থেকে আর 50 কিলোমিটার। শিউরি রোড এটাই হচ্ছে নবাবহাট মোড়। আমরা NH-19 ছেড়ে এখন যে রাস্তাটা আসলাম শিউরি রোডটা, এটাও কিন্তু NH একটা, NH-114, তবে এটাতে ওইরকম আলাদা আলাদা লেন নেই, একটা লেনের মধ্যেই আপ অ্যান্ড ডাউন বোথ গাড়ি চলছে। একটু কনজেস্টেড, যেহেতু বর্ধমান সিটির মধ্যে দিয়ে রয়েছি এখন আমরা। তবু যেহেতু আমরা মানে এখন টাইম হচ্ছে 7:45, এতটা সকালে যাচ্ছি বলে হয়তো একটু মানে হালকা আছে, কিন্তু আমাদের দেখে যেটা মনে হচ্ছে পরের দিকে কিন্তু এখানে বেশ ভালোই জ্যাম হয়।
আর এই ডান দিকে রয়েছে আমাদের 108 শিব মন্দির, বর্ধমানের ফেমাস 108 শিব মন্দির। আমরা এখন বর্ধমান 108টা যে শিব মন্দির আছে সেইখানটা আসলাম, গাড়ি এখানে পার্ক করেছি। তো যেহেতু যাওয়ার পথে পড়েছে আর ফাঁকাও আছে, তো ভাবলাম এখানটা একটুখানি ঘুরেই যাই। যদি বা মন্দির কিন্তু এখনো খোলেনি, মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 8টা। তো আমাদের একটুখানি ওয়েট করতে হবে, একটু ওয়েট করি, তারপর এখানটা ঘুরে আবার আমরা রওনা দেবো বোলপুরের উদ্দেশ্যে। বর্ধমান শহরের এক ঐতিহাসিক ও প্রসিদ্ধ মন্দির এই 108 শিব মন্দির। দূর থেকে দেখলে মনে হয় যেন ছোট ছোট মন্দিরের সারি দিয়ে বানানো এক বিশাল মন্দির, আর মাঝখানে শান্ত একটা জলাশয়। এই জায়গাটি শুধু ধর্মীয় নয়, স্থাপত্য আর ইতিহাসের দিক থেকেও একেবারে ইউনিক। এই 108 শিব মন্দির তৈরি করা হয়েছিল প্রায় 1877 সালের দিকে বর্ধমানের রাজা তেজচন্দ্র মহাতাব ও তার স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী দেবীর উদ্যোগে। পুরো মন্দির কমপ্লেক্সটা তৈরি করা হয়েছে আটচালা শৈলীতে, মানে বাংলার ঐতিহ্যবাহী মন্দির ঘরবাড়ির মতন। প্রতিটা ছোট ছোট মন্দিরের ভেতরেই আছে এক একটা শিবলিঙ্গ। সব মন্দির এক সারিতে সাজানো, আবার দুই দিক মিলিয়ে 54টি করে মোট 108টি মন্দির, আর মাঝখানে একটা বড় সরোবর, যেটা পুরো জায়গার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। এই সরোবরের চারপাশে হেঁটে ঘোরার একটা অন্যরকম শান্তি আছে। হালকা বাতাসে ধূপের গন্ধ, ঘন্টার শব্দ আর চারপাশের নীরবতা মিলিয়ে পরিবেশটা একেবারে মন ছুঁয়ে যায়। যারা এই পথ দিয়ে বোলপুরের দিকে আসবেন তারা অবশ্যই একবার এই জায়গাটা ঘুরে যাবেন। মন্দিরের নিজস্ব কার পার্কিং এরিয়া আছে, আর এই মন্দিরের এন্ট্রি ফি 2 টাকা জনপ্রতি। জুতো রাখার সুবন্দোবস্ত রয়েছে এখানে। এছাড়া মন্দির চত্বরে একটি ক্যাফেটেরিয়াও রয়েছে, আর রয়েছে এখানে থাকার সুবন্দোবস্ত। আমাদের 108টা শিব মন্দির ঘোরা হয়ে গেল, আর মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর, ভেতরটাও দারুণ আর একদম শান্ত নিরিবিলি পরিবেশ। আপনারা যখন এখান থেকে যাবেন, যদি আপনাদের হাতে সময় হয় তো বলবো একবার একটু ভিজিট করবেন, ভালো লাগবে। আর এখানে আমরা গাড়ি রেখেছি, তো সেটার পার্কিং হচ্ছে এখানে 30 টাকা করে, আর এখানে ঢোকার জন্য আমাদের টিকিট লাগলো 2 টাকা করে। তো চলুন এবার আবার রওনা দেবো আমরা বোলপুরের উদ্দেশ্যে। মন্দির থেকে বেরিয়ে এবার আমরা ডান দিকে যাব। আর যদি আমরা এই NH 114-এ না আসতাম, তাহলে আরও একটা রাস্তা ছিল NH 19 ধরে সোজা যদি পানাগড়ের দিকে এগিয়ে যেতাম, সেখান থেকে ইসলামবাজার হয়ে বোলপুর পৌঁছাতাম। ওইটাতে একটু কিলোমিটার বেশি হয় ঠিকই, কিন্তু এই কনজেশন একটু কম হয় ওটাতে, রাস্তার কন্ডিশনও একটু বেটার পাওয়া যায়, যেহেতু NH 19 ধরে অনেকটা যাওয়া যায় সেই জন্য। তো চলুন, এই রাস্তাটাও খারাপ না, আস্তে আস্তে এগোই, আর কোথায় কী আছে সবটা শেয়ার করবো আপনাদের সাথে। আর 150 কিলোমিটার আমার চালানো হয়ে গেল, অ্যাভারেজ পাচ্ছি এখনও 21.5। বাদিকে দেখুন, ওই তালিত রেলওয়ে ক্রসিংয়ের ওপরের ফ্লাইওভারের জন্য কাজ চলছে, কিন্তু এই কাজ এখনও অনেক দিন সময় লাগবে বোঝাই যাচ্ছে। আর সামনে গেট পড়ে গেছে, রেল গেটে, আর আমরা এখন জ্যামে, জানি না কতক্ষণে এখান থেকে বেরোবো। মিনিট 2 দাঁড়ানোর পরে গাড়িগুলো এগোচ্ছে, এখন গেট খুলেছে, তবে ওই গেট অবধি পৌঁছাতে পৌঁছাতে আরেকবার মনে হচ্ছে গেট পড়ে যাবে। এই আমরা এখানে ওই গেট অবধি পৌঁছাতেও পারলাম না, আরেকবার গেট পড়ে গেল। আবার দাঁড়িয়ে থাকো,
এই গেটটার এই একটাই সমস্যা, এই পুরো রাস্তায় এই একটাই সমস্যা, গেট এখানে পড়লে একবার বেরোতে প্রচুর সময় লাগে। 10 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি, এই নিয়ে সেকেন্ড ট্রেন পেরোচ্ছে, এখনও দাঁড়িয়েই আছি, দেখা যাক কতক্ষণ দাঁড়াই। প্রায় 25 মিনিট দাঁড়ানোর পরে 6টা ট্রেন যাওয়ার পরে গেট খুললো, কিন্তু এখনও এই অবস্থা, পুরো সামনে জ্যাম হয়ে গেছে, ডবল লাইন ট্রিপল লাইন করে দিয়েছে সবাই, যে কারণে। আর তার মধ্যে টোটো ভ্যান এগুলো তো আছে, এই বাদিক ডান দিক যেদিক দিয়ে পারছে সব ঢুকে যাচ্ছে। তো মনে হচ্ছে না এবারও বেরোতে পারবো, আরও একবার মনে হচ্ছে গেট পড়ে যাবে, আরও আধ ঘন্টা নষ্ট হবে। এই জায়গাটার এটা অ্যাভয়েড করার জন্য কিন্তু পানাগড় হয়ে ঢোকাটাই ভালো। অবশেষে আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে থেকে এখন এই আস্তে আস্তে এগোচ্ছি আমরা। তার মধ্যে টোটোর জন্য গাড়ি কি করে চালাবো, আশা করছি এবার বেরিয়ে যেতে পারবো। এখানে কিন্তু সত্যি মারাত্মক জ্যাম হয়, মানে জ্যামে পড়লে মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট শেষ একদম। আর এই ডবল লাইন করার জন্য এই সমস্যাটা, দুটো অ্যাম্বুলেন্সও আটকে ছিল এখানে। হ্যাঁ মানে দেখছে একটা লাইন রয়েছে, বাট স্টিল তারপরেও রং সাইড দিয়ে গিয়ে সামনে গিয়ে সবাই দাঁড়িয়ে থাকছে, ফলে ছাড়তে আরও দেরি হচ্ছে। যাক অবশেষে পার হলাম। রেলওয়ে ক্রসিংটা ক্রস করার পরে কিন্তু রাস্তার কন্ডিশন খুব ভালো হয়ে গেছে, আর যতটা ওখানে জ্যাম ছিল এখানে অতটা নেই, বেশ ফাঁকাই আছে। আর দুদিক থেকে পুরো একদম সবুজ গাছ ক্ষেত, মানে দারুণ লাগছে, চারপাশে পরিবেশটাও খুব সুন্দর। অনেকটা রাস্তাটা দীঘা যাওয়ার রাস্তার মতন দেখতে। হ্যাঁ সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা এই তালিত রেলওয়ে ক্রসিংটা পার করে কিছুটা আসার পর না পুরো চারদিকটা এইরকম, পুরো ধান ক্ষেত রয়েছে চারদিকটা, দেখুন একবার, দুদিকে পুরো ধান ক্ষেত, আর মাঝখানে এরকম পুরো রাস্তাটা গেছে। আর ধান ক্ষেতটা এত সুন্দর লাগছে, মানে পুরো সবুজ, আর মাঝখানে মাঝখানে যে ধানগুলো পেকে গেছে সেগুলো পুরো একদম গোল্ডেন মতো লাগছে, দারুণ কিন্তু জায়গাটা। ডেস্টিনেশন তো সবসময় সুন্দর, আর সেই সুন্দর ডেস্টিনেশনকে আরও সুন্দর করে তোলে সেখানে পৌঁছানোর জার্নিটা। আর সেই জার্নিটা যদি নিজের গাড়িতে নিজের মতো করে হয় তাহলে আনন্দটা কিন্তু হয়ে যায় দ্বিগুণ। রাস্তায় চলতে চলতে খেয়াল করেছেন আপনারা, বর্ষার ছোঁয়ায় চারপাশটা যেন একেবারে সবুজে মোড়া। চারিদিকে ধান ক্ষেত, বড় বড় গাছ, গ্রামের ঘরবাড়ি, যেন এক আঁকা ছবি। আর সেই ছবির মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের বনবন।
এই রাস্তাটার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য যেমন সুন্দর, সেরকম একটা জিনিস রয়েছে এই রাস্তায়, সেটা হলো এই রাস্তায় প্রচুর বাম্পার রয়েছে। আর বেশিরভাগ বাম্পারই না মার্ক করা নেই কিন্তু, তো একটু দেখে চালাতে হবে। আমরা এখন চলে এসেছি বড় চৌমাথা। বোলপুর যেতে বড় চৌমাথাতে রাস্তার ডান দিকে রয়েছে এইখানের ফেমাস ও বেশ পুরনো মিষ্টির দোকান অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। এখানে এসে প্রথমেই নিয়ে নিলাম কচুরি, প্রচণ্ড খিদে পেয়েছিল তাই। তবে এখানকার ফেমাস মন্ডা, সেটাও ট্রাই করবো। আমরা এখানকার যে বিখ্যাত মন্ডা সেটা নিয়ে নিয়েছি, ওটাকে ট্রাই করবো। এই দোকানের বিখ্যাত মিষ্টি মন্ডা, এছাড়াও রয়েছে ছানার পায়েস, রসমালাই আর এখানের ফেমাস চা। বড় চৌমাথাতে অন্নপূর্ণা সুইটসে আমরা খাওয়া দাওয়া করলাম। এটা এখানকার খুব বিখ্যাত একটা দোকান। তো ওখান থেকেই আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। অনেকটা বেলাও হয়ে গেছে, 10:30 বেজে গেল আমাদের এখান থেকে বেরোতে বেরোতে। তো এখন যাচ্ছি আমরা ঘুষকরার দিকে। এখান থেকে 12 কিলোমিটার ঘুষকরা। আমরা এখন যে জায়গাটা ক্রস করছি এই জায়গাটার নাম ওরগ্রাম। এখান থেকে বোলপুর আরও 31 কিলোমিটার বাকি। আর অলরেডি আমার 170 কিলোমিটার চালানো হয়ে গেল আজকে। অ্যাভারেজ এই রাস্তায় এসে ডাউন হয়েছে 19.3 দেখাচ্ছে এখন। এসি পুরোটাই চালিয়েছি। আমরা এখন ঘুষকরা স্কুল মোড় ক্রস করছি। এই জায়গাটা কিন্তু একটু মানে কনজেস্টেড আছে। আমরা এখন ক্রস করছি ভেদিয়া। এখান থেকে বোলপুর আর মোটামুটি ওই 12 কিলোমিটার। আমরা এখন ফ্লাইওভারে উঠছি ভেদিয়ার এখানে। এটা একদম নতুন একটা ফ্লাইওভার হয়েছে। এবার এটা কি আন্ডারপাসটার উপর দিয়ে যাবে না কি সেটা এখন দেখতে হবে। ফ্লাইওভারটা খুলেছে খুব রিসেন্ট হবে, দারুণ কন্ডিশনে রয়েছে এখন। ভেদিয়াতেই এটা। অজয় নদী। চরণ তলে একলা দলরে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা তলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা তলরে। আমরা ভেদিয়া নবনির্মিত ফ্লাইওভার ক্রস করলাম। আর কোনো কিন্তু আর আন্ডারপাস দিয়ে যেতে হচ্ছে না, ওই ফ্লাইওভার দিয়েই পুরো জায়গাটা কভার হয়ে যাচ্ছে। তো ওই আন্ডারপাসে যাওয়ার ঝামেলা আপাতত, ওই ঝামেলা থেকে মুক্তি। আর দারুণ রাস্তা, দারুণ ফ্লাইওভার। সামনে যে চারমাথার মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়টার নাম হচ্ছে শিবতলা মোড়। এখান থেকে ডান দিক চলে যাচ্ছে হলো বোলপুর স্টেশন, বোলপুর টাউনের দিকে। এই দিকটা একটু কনজেস্টেড। আর বাঁ দিকটা চলে গেছে হলো ইসলাম বাজারের দিকে। আর সোজা হচ্ছে সুরুল রোড। এই দিকেই হচ্ছে বিশ্বভারতী, সোনাঝুরি হাট, সুরুল রাজবাড়ি সমস্ত এই দিকেই। তো আমাদের বুকিং যেহেতু এদিকেই রয়েছে,
সোনাঝুরি হাটের সামনে। তো আমরা এখন সোজা চলে যাব শিবতলা মোড় থেকে সুরুল রোডের দিকে যে আমরা ঢুকলাম, মানে যেটা সোনাঝুরি হাটের দিকে যাচ্ছে যে রাস্তাটা, সেই রাস্তাটার কন্ডিশন কিন্তু খুব খারাপ। এবার মনে হয় বর্ষার জন্য এরকম পরিস্থিতি হয়েছে, ভীষণই খারাপ, ভাঙা রাস্তা হয়ে গেছে পুরো। এই চারিদিকে এরকম তাল গাছ, তারপরে বড় বড় ঝুড়িওয়ালা বট গাছ, এগুলো দেখলে কিন্তু মোটামুটি বোঝা যায় যে আমরা বোলপুরে অলরেডি ঢুকে গেছি, সোনাঝুরির দিকেই যাচ্ছি আস্তে আস্তে। চারিদিকটা ভীষণ সুন্দর সত্যি, বড় বড় গাছ রয়েছে, ছাওয়াগুলো পড়ছে রাস্তার মাঝখানে, রাস্তাও ভালো এদিককার, খুব সুন্দর লাগছে। এই যে রামেশ্বর ভিলেজ রিসর্ট, ওটা আবার এইদিকের গলিতে। ওই যে ক্রিস্টালও। আজকে আমরা চলে এসেছি আমাদের যেখানে বুকিং আছে, দ্য ক্রিস্টাল রিসর্টে। এই যে বাদিকে রয়েছে, বুকিং আছে। সামনে যাবেন, বাঁ দিকে দেখবেন একটা গলি আছে, ওই গলি চলে পার্কিং চলে যাবেন, ওই গেটে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমাদের গাড়ি পার্কটা এখান থেকে হবে না, সামনে গিয়ে জায়গা আছে ওনাদের ব্যাক সাইডে, সেখানটা গাড়ি পার্ক করতে হবে। তো যাই সেখানটা আগে। এখানে এই যে ওপেন স্পেসটা আছে, এখানেই কিন্তু ক্রিস্টালের পার্কিং, এখানেই গাড়ি রাখতে হবে আমাদের। চলো এবার হোটেলে গিয়ে কথা হচ্ছে। তো এই ভিডিওতে আপনারা দেখলেন আমাদের কাঁচরাপাড়া থেকে বোলপুর আসা টোটাল রোড জার্নিটা। তো আমরা এখন হোটেলে অলরেডি ঢুকে গেছি, চেক ইন প্রসিডিওর কমপ্লিট করে জাস্ট রুমে এসেছি। রুম ট্যুর বাকি সমস্ত ডিটেলস আমরা পরের ব্লগে শেয়ার করব, কোথায় ঘুরছি সেটা আমরা পরের ব্লগে সম্পূর্ণটা শেয়ার করব। একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো তো চলো টাটা।